আমি এখন আছি বান্দরবান সদরে, আর আমার গন্তব্য নীলাচল। নীলাচলের একেবারেই কাছে চলে এসেছি, আর এর মধ্যেই শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি। গুড়ি গুড়ি বৃষ্টি হলেও ভিজে যাচ্ছিলাম, তাই বাইক থেকে নেমে পাশের একটি বাড়ির ছাদের নিচে দাঁড়িয়েছি। আমাকে দেখে বাচ্চাটা দূর থেকে দুষ্টুমি করছিল, কিন্তু কাছে ডাকলে আর আসছিল না, উকি ঝুঁকি মারছিল। বৃষ্টি থেমে গেছে, রওনা দিলাম নীলাচলের পথে। আমি নীলাচলে পৌঁছে গেছি। নীলাচলে প্রবেশ করতে হলে আপনাকে প্রথমে ট্যাক্স ও পরে টিকিট মূল্য দিয়ে তারপর প্রবেশ করতে হবে। বৃষ্টির মৌসুম থাকায় পর্যটক অনেক কম ছিল, তারপরও ধীরে ধীরে বাড়ছে। বর্ষাকাল ছাড়া অন্যান্য ঋতুতে এখানে অসংখ্য পর্যটক আসেন। বান্দরবানে থাকার মতো অসংখ্য হোটেল, কটেজ ও রিসোর্ট রয়েছে, তাই ঘাবড়ানোর কোনো কারণ নেই। যে কোনো মুহূর্তে আসলে পেয়ে যাবেন আপনার থাকার জায়গা। হোটেল, কটেজ বা রিসোর্টগুলো অবশ্যই নিরাপদ, তবে আরেকটু যাচাই বাছাই করে উঠলে ভালো হয়। এই নোটিশ বোর্ডটিতে বান্দরবানের নামকরণ কিভাবে করা হয় তার বর্ণনা করা হয়েছে। ধারণা করা হয় এই এলাকায় একসময় প্রচুর বানর চলাচল করত, আর তা মারমা গোষ্ঠীর চোখে পড়ে, আর তখন থেকেই এই এলাকার নাম হয়ে যায় বান্দরবান। নীলাচলের চারপাশে মেঘ আর পাহাড় বিস্তীর্ণ। বলা হয় মেঘের রাজ্য সাজেক আর পাহাড়ের রানী বান্দরবান। হঠাৎ করে পাহাড়ের কোল জুড়ে রংধনুর দেখা মিলল। এ যেন রূপসী পাহাড়ের রং আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। বিশ্বাসই হচ্ছে না বান্দরবান একসাথে এতগুলো উপহার দিতে পারে। ভেসে বেড়ানো মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি, রংধনু, শো শো বাতাস, আর সবুজ অরণ্য যেন মেলা বসিয়েছে পাহাড়ের কোলে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। অঝোরে বৃষ্টি পড়তে শুরু করেছে। চারদিকে শো শো বাতাস বইছে, আর ভীষণ ঠান্ডা লাগছে। বাতাসের গর্জন যেন চারদিক থেকে শো শো করে আসছে। আমি বৃষ্টির শেষ সময়টায় এসেছি, আর এই সময়টায় থেকে থেকে বৃষ্টি কমে, আবার থেকে থেকে অঝোরে বৃষ্টি ঝরতে থাকে। যখন গুড়ি গুড়ি বৃষ্টি হয় তখন মনে হবে মেঘগুলো যেন পাহাড়ের পিছন থেকে উঠে আসছে। নীলাচল আর নীলগিরি এই দুই স্পটে গেলে আপনি পৃথিবীর অন্য রকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে দাঁড়িয়ে দেখা যাবে পাহাড় জুড়ে মেঘের ছাদ। ভোরবেলা মেঘের ছাদ সৃষ্টি হয়, আর আপনারা যদি সেই ছাদ দেখতে চান তাহলে সূর্য ওঠার আগেই আসবেন, কারণ সূর্য ওঠার সাথে সাথে মেঘগুলো পাহাড়ের চারদিকে ছড়িয়ে যায়। এক দৃষ্টিতে পাহাড়ের দিকে তাকিয়ে থাকলে বুকটা হু হু করে উঠে, মনে হয় যেন কোন গহীনে হারিয়ে যাচ্ছি।
কিছু বছর পূর্বেও পর্যটন কেন্দ্রের জন্য এই বান্দরবান এত ফেমাস ছিল না, তবে ধীরে ধীরে এটি পর্যটন কেন্দ্র হিসেবে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করছে। নীলাচল আসার পর পাহাড় আর মেঘ তো আছেই, সাথে এই দেয়ালে আরও একবার চোখ আটকে যাবে। সামনের দেয়ালে রয়েছে আদিবাসীদের শিকারের জন্য ব্যবহৃত তীর আর পোষা কুকুর, আর পিছনের দেয়ালে রয়েছে তাদের ব্যবহৃত বাদ্যযন্ত্র। পাহাড় ঋতুভেদে এক এক সময় এক এক রূপ ধারণ করে। এক এক ঋতুর রূপের সাথে আপনি অন্য রূপ কখনোই মিলাতে পারবেন না। বান্দরবান ভিন্ন ঋতুতে ভিন্ন সৌন্দর্য নিয়ে নিজেকে প্রকাশ করে। গ্রীষ্মকাল, বর্ষাকাল বা শীতকাল, যেই কালে আসেন না কেন, সম্পূর্ণ ভিন্ন রূপে এই পাহাড়কে দেখতে পাবেন। পাহাড় হলো পৃথিবীর পিলার। পৃথিবীর ভারসাম্য রক্ষায় এই পাহাড়ের গুরুত্ব অপরিহার্য। একটি বাড়ি ধরে রাখার জন্য বা শক্তিশালী করার জন্য যেমন খুঁটির প্রয়োজন আছে, তেমনি পৃথিবীর জন্য এই খুঁটি হচ্ছে পাহাড়। সমভূমির তুলনায় পাহাড়ে অধিকাংশ গাছপালা রয়েছে, আবার জীবজন্তুর নিরাপদ আশ্রয়স্থলও এই পাহাড়। তাই পৃথিবীকে নিরাপদ রাখতে হলে পাহাড়কে অবশ্যই সংরক্ষণ করতে হবে। চারদিক থেকে এত জোরে বাতাস আসছে যেন সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। সব উড়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে ঘুরে ঘুরে, আর হচ্ছে এই যে চুল উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, আমি উড়ে যাচ্ছি। সমুদ্র, পাহাড়, নদী, খাল, বিল সব মিলে যেন অপূর্ব প্রকৃতির সাক্ষী এই বাংলাদেশ। বান্দরবান শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে টাইগারপাড়া পাহাড়ে অবস্থিত এই নীলাচল। তুলার মতো ভেসে বেড়ানো মেঘ আর পাহাড়ের সবুজ হাতছানি দিয়ে ডাকছে এই নীলাচল থেকেই। আমি এখন নীলাচলের অন্য প্রান্তে চলে যাচ্ছি। ওই পাশ থেকেও ভালোভাবে মেঘ দেখা যায়। এটি হচ্ছে নীলাম্বরী রিসোর্ট ও রেস্টুরেন্ট, আর আমি এখন রিসোর্টের বারান্দায় দাঁড়িয়ে মেঘ দেখব। এই পাশ থেকে দাঁড়িয়ে দূরে সাঙ্গু নদীও দেখা যায়। আর একটু ভালোভাবে দৃষ্টি রাখলে দেখতে পাবেন বান্দরবান সদর। আমাদের বান্দরবান শহরটা, ওই যে টাওয়ার দেখতেছেন না, আমরা আছি। হ্যাঁ, ওই যে টাওয়ার। অনেক বন্য প্রাণী পাওয়া যায়, শুকর, বন্য শুকর, বনমোরগ। আচ্ছা আচ্ছা, এই যে এই জায়গাটাতে না, এই গাছগুলো কি গাছ? সুন্দর বাঁশ। বাঁশ, এগুলো বাঁশ। হ্যাঁ, দূর থেকে তো বাঁশ ঝাড় মনেই হচ্ছে না। বাঁশ। উপর থেকে দেখে মনে হচ্ছে আমি অ্যামাজন বনে হারিয়ে গেছি। বাঁশঝাড়ের এত ঘনত্বের কারণে মাটি দেখা যাচ্ছে না। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে বাঁশগুলোকে মনে হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ। তাদের আকৃতি একেবারেই বোঝা যাচ্ছে না। এক শিয়ালের বিয়ে।
একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি, অন্যদিকে সূর্যের উকি। তাই একটু দুষ্টুমি করছিলাম যে খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। বের হবার পথে এই দেয়াল আমার হৃদয়ে স্পর্শ করে নিয়েছে। আমি পুরো থমকে গেছি এই দেয়ালের চিত্রকর্ম দেখে। এই দেয়ালের চিত্রকর্ম দেখে আমার অনেকটা ছোটবেলার পাঠ্যসূচির কথা মনে পড়ে যায়। দেয়ালটিতে আদিবাসীদের জীবনযাপন, ধর্ম, সংস্কৃতি, পেশা, আচার-আচরণ, কৃষি, জুম চাষ, পোশাকের তথ্যচিত্র দেয়া আছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে উপজাতির বসবাস রয়েছে। পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় অর্থাৎ রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে আদিবাসীদের বসবাস থাকলেও মূল আদিবাসী রয়েছে বান্দরবানে। এই আদিবাসীদের মধ্যে মূল অংশ বৌদ্ধ ধর্মাবলম্বী, তবে কিছু কিছু খ্রিস্টান ধর্মাবলম্বীও রয়েছে। আমি এখন নীলাচল থেকে বেরিয়ে একটি বৌদ্ধবিহারে যাচ্ছি। এটি সদরের একদমই পাশে। এখানে আসলে প্রথমেই চোখে পড়বে দৃষ্টিনন্দিত গেট আর গেটের বাইরে 2টি সিংহ। এই বিহারে প্রবেশ করতে হলে পর্যটককে প্রবেশ মূল্য দিয়ে তারপর ভিতরে যেতে হবে। আমি এখন জুতোগুলো খুলে রাখছি, কারণ ভিতরে জুতো নিয়ে প্রবেশ নিষিদ্ধ। বিহারের ভিতরে গেটের পাশেই জুতা রাখার একটা নির্দিষ্ট জায়গা আছে। এখানে জুতা রেখে আমি এখন উপরের দিকে চলে যাব। এই বৌদ্ধ বিহারটি খুব বেশি পুরনো নয়, কয়েক বছর ধরে এর কাজ চলমান রয়েছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই চোখে পড়বে প্রথমেই 2টো হাতি। তারা যেন অতিথিদের অভ্যর্থনা জানাতেই দাঁড়িয়ে আছে। এই হাতি দুটির একটির পাশে রয়েছে ড্রাগন, সাথে ঘণ্টা, ও অন্যটির পাশে আছে ফলক। গোল্ডেন টেম্পলটিতে আরও রয়েছে একটি প্যাগোডা, একটি ফোয়ারা। উপাসনালয়ের ভিতরে যেতে চোখে পড়বে সিঁড়ির 2 পাশে 2টি ড্রাগন। এখানে অনেকগুলো প্রতীক প্রতিফলিত হয়েছে। এক একটি প্রতীক দ্বারা তাদের ধর্মীয় বার্তা প্রকাশ পায়। বৌদ্ধবিহারটি সম্পূর্ণ কোলাহল ও দূষণমুক্ত। এক নিরিবিলি পরিবেশ বিরাজ করছে এখানে। বিহারের স্থাপত্যশৈলী আর কারুকার্য এতটাই মুগ্ধকর, এক কথায় অসাধারণ। পুরো বিহার জুড়ে যেন স্বর্ণ দিয়ে মোড়ানো। এটাতে বিভিন্ন রকম প্রাণীর চিত্র খোদাই করা রয়েছে আর অনেক রকম লেখা আছে। এখানে এক একটি প্রাণীর চিত্র এক একটির বার্তাবাহক। লেখাগুলো অপরিচিত হওয়ায় ঠিক বুঝতে পারছিলাম না এখানে কি লেখা রয়েছে। তবে এখানে অনেকেই আছেন এমন যারা এই বিষয়ে জ্ঞান অর্জন করেছেন। তাদের মধ্যে একজন আমাকে কিছুটা বুঝিয়ে দিয়েছিলেন। উপাসনালয়ের ভিতরে কোনো রকম ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ থাকায় আমি ছবি তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি, তবে দর্শন করে এসেছি। উপাসনালয়ে পুস্তকসহ বৌদ্ধ ধর্মের জ্ঞান চর্চার অনেক বিষয় রয়েছে। সব কিছু মিলে যেন একটাই বার্তা দিচ্ছে,
অহিংস পরম ধর্ম। বৌদ্ধমূর্তিটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই বিহার জুড়ে, যাকে ঘিরে এই বিহারে অসংখ্য দর্শনার্থী ও ভক্তদের আনাগোনা। পদ্মফুলের উপর দণ্ডায়মান এই মূর্তিটির উচ্চতা 57 ফুট। বান্দরবান সদরের কাছাকাছি কানাপাড়ার পাহাড়ের চূড়ায় নির্মিত বৌদ্ধ মন্দিরে জলজলে সোনালি আভা ছড়াচ্ছে যেন গভীর ধ্যানে থাকা দণ্ডায়মান বৌদ্ধ মূর্তিটি। দুই একর জায়গা জুড়ে গড়ে ওঠা বৌদ্ধ মন্দিরটির চারপাশের ফুল গাছে অসংখ্য ফুল আর প্রজাপতির মেলা বসেছে। পাহাড়ের চূড়ায় বুদ্ধ গোল্ডেন টেম্পলটি ফুল, প্রজাপতি আর ফোয়ারায় সেজেছে। বিভিন্ন কারণে স্বর্ণ মন্দির অনেক সময় পরিদর্শন করা সম্ভব হয় না, পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। আর তখন আপনারা চাইলে এই বৌদ্ধবিহারটি পরিদর্শন করতে পারেন। সন্ধ্যা নেমেছে বান্দরবান শহর জুড়ে, আর বান্দরবানের সন্ধ্যা আরেকবার বিস্মিত করে দেয়। রাস্তার দুপাশে জ্বলে থাকা বাল্বের কারণে বান্দরবান শহরটি রঙিন হয়ে উঠেছে। এখান থেকেই বান্দরবানের স্বর্ণ মন্দিরের উঁচু মাথাটা জ্বলজ্বল করছে। দেখা হবে বাংলাদেশের অন্য কোনো প্রান্ত থেকে। আজকের মতো বিদায় বান্দরবান।